ওয়েলকাম টু ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশ। আমরা গতকালকে আলাপ করেছি কিভাবে আম, আত্মবিশ্বাসী হওয়া যায়, কিভাবে মানুষের সামনে তুমি যদি কথা বলতে চাও কিংবা যে কোনো প্রতিযোগিতায় যদি তুমি নামো, তাহলে কিভাবে তুমি তোমার আত্মবিশ্বাসটাকে ডেভেলপ করবে। কারণ দেখো, আমরা এমন একটা সময়ে বাস করি যে সময়ে আত্মবিশ্বাসী হতে না পারলে তুমি জীবনে প্রতিনিয়ত বারবার তুমি কি কি করবে, পরাজিত হবে, তুমি হার মানবে, মুখ থুবড়ে পড়ে যাবে। কিন্তু এই যে যেটাকে আমরা আত্মবিশ্বাস বলি, সেই আত্মবিশ্বাস বোঝার ক্ষেত্রে আমাদের ভীষণ একটা বড় ঘাটতি আছে। সেই ঘাটতিটা কি? যেমন তোমাদেরকে আমি এ পর্যন্ত বিভিন্ন সময় কথা বলার সময় তিনটা ভাষার আমি ক্লিয়ার ডিস্টিংশন করেছি। একটা হচ্ছে ইংরেজি ভাষা, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বাংলা, যেই বাংলাটা বই পুস্তকে লেখা হয়। আর একটা হচ্ছে যে বাংলা তোমার বাড়িতে বলা হয়, তোমার মা যে বাংলায় কথা বলেন, তোমার পরিবারের সদস্যরা যে বাংলায় কথা বলেন। দেখো, তোমাদেরকে এই তিনটা ভাষা ইংরেজি শেখানোর আগে আমার প্রয়োজন ছিল তোমাদেরকে এই ভাষার সাইকোলজি বোঝানো, ভাষার সাইকোলজিটা বোঝানো। কারণ তুমি যদি আমার ইংরেজি শুনে ভয় পাও, তুমি যদি মনে করো আরে বাপরে স্যার কিরকম ইংরেজি বলে, আবার দু একটা সেন্টেন্স মনে হয় ক্যানেডিয়ান অ্যাকসেন্টে বলে, তাহলে তোমার ভেতরে কি হবে? তোমার ভেতরে ভয় কাজ করবে। আর তোমার ভেতরে যদি ভয় কাজ করে তাহলে তুমি আমার কাছ থেকে শিখতে পারবে না। তো আমার প্রথমে প্রয়োজন ছিল তোমাদেরকে এই ভাষার অ্যাকসেন্ট নিয়ে তোমাদের মনের ভিতরে যেন কোনো ধরনের চিন্তা না থাকে, অ্যাকসেন্ট নিয়ে তোমরা যেন কোনো রকম মানে প্রায়োরিটি না দাও। এটাকে আমি বিভিন্ন সময়ে মিলায় এ পর্যন্ত এটাকে ক্লিয়ার করছি যে অ্যাকসেন্টটা একেবারেই ম্যাটার করে না। রাইট? আমি এটা এ পর্যন্ত ক্লিয়ারিফাই করছি যে অ্যাকসেন্ট ম্যাটার করে না। তুমি যখন ইংরেজিতে কথা বলবা, তুমি তোমার অ্যাকসেন্টে কথা বলো। আমি তোমাদেরকে বলেছি যে ভাষা শেখার ক্ষেত্রে একটা শিশু যখন ভাষা বলতে শেখে, তখন কি সে অ্যাকসেন্ট নিয়ে কেয়ার করে? একটা শিশু যখন ভাষা বলতে শেখে তখন সে অ্যাকসেন্ট নিয়ে কেয়ার করে না বলেই সে নির্দ্বিধায় কোনো রকম প্রতিকূলতা ছাড়াই সে ভাষাটা শিখে ফেলে। কিন্তু সে যখন বাংলাটা বলে, তার মায়ের মতো করে বাংলা বলে। তার ঘরে যেভাবে বাংলা বলা হয়, সেভাবে বাংলা বলে। তাই না? তো এটা তোমাদের বোঝার ১ম প্রয়োজন ছিল যে যখন তোমরা বাংলা বলবে, বাংলাটা বলার ক্ষেত্রে তোমার বাড়িতে যেভাবে তোমাদের বাংলা বলা হয়, সেভাবেই বাংলা বলো। সেভাবেই তুমি বাংলা বলো। কিন্তু বাংলাটা বলার ক্ষেত্রে এটাও বুঝে নাও যে একটা সময় তোমাকে প্রাতিষ্ঠানিক বাংলায় কথা বলতে হবে। কারণ তুমি প্রাতিষ্ঠানিক কথা বাংলায় কথা না বললে তোমার একাডেমিক লাইফে তুমি যখন হাই স্কুল, কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে যাবা, তখন তোমাকে অপমান করা হবে, তোমাকে ছোট করা হবে। এবং এখানে তোমরা যারা পাবনা থেকে আমাদের ক্লাসে জয়েন করছো, আমি তোমাদেরকে এই কথাটা স্পষ্ট করে বলিনি। আমিও পাবনার ছেলে, আমিও গ্রামের ছেলে। আমি যখন গ্রাম থেকে শহরে গিয়েছিলাম, আমাকেও আমি কথা বলার সময় আমার কথাটা একেবারে পাবনার আঞ্চলিক ভাষায় বলতাম বলে আমাকেও কিন্তু অপমান সহ্য করতে হয়েছে। আর সেই অপমান থেকে বাঁচার জন্য আমি কি করেছি? আমি বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেছি। যে স্টেজে কাজ করেছি। কবিতা আবৃত্তি করা, নাটক লিখা, নাটক অভিনয় করা এগুলো করেছি। কেন? কারণ সেখানে কবিতা আবৃত্তি করতে গেলে তোমাকে একদম ঠিকঠাক করে কবিতা মানে শব্দ উচ্চারণ করতে হবে। তা আমি যখন গ্রাম থেকে শহরে এসছিলাম, আসার পর আমি বুঝতে পেরেছি যে আমাকে আমার বাংলার উচ্চারণগুলো কি করতে হবে? প্রাতিষ্ঠানিক বাংলায় আমাকে বাংলা কথা বলতে শিখতে হবে। কিন্তু তখন আমি বুঝতে পারি নাই যে প্রাতিষ্ঠানিক বাংলা এবং আমাদের আঞ্চলিক বাংলার ভেতরের যে পার্থক্যটা, এই পার্থক্যটা হচ্ছে একটা বৈষম্য। কারণ যেটা প্রাতিষ্ঠানিক বাংলা সেটা হচ্ছে বড়লোকের বাংলা। যে সমস্ত লোকেরা ঢাকা শহরে থাকে, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, অনেক টাকা পয়সার মালিক, অনেক ক্ষমতার মালিক, অর্থাৎ সমাজের উঁচু তলার মালিক, উঁচু তলার মানুষ, তাদের বাংলাটাই হচ্ছে প্রাতিষ্ঠানিক বাংলা। এটা কিন্তু আমি এমনি বুঝি নাই। এটা বুঝতে আমার কি করার প্রয়োজন হয়েছে? এটা বোঝার জন্য আমাকে সমাজবিজ্ঞান পড়তে হয়েছে। ওটা আমি অটোমেটিক্যালি বুঝি নাই। ওকে? তো এখান থেকে তোমাকে কি করতে হবে? তুমি যখন প্রাতিষ্ঠানিক বাংলা কারো কাছ থেকে শুনবে,
সেটা শুনে তোমার মনের ভেতরে যেন হীনমন্যতা তৈরি না হয় যে আমার বাংলা তো ওই লোকটার মতো বা এই আপুটার মতো কিংবা এই ভাইটার মতো আমার বাংলাটা প্রাতিষ্ঠানিক বাংলা না। আর যেটা তুমি ভয় পাবে সেটা শিখতে তোমার অনেক দেরি হবে। তাহলে যে কোনো কিছু শেখার জন্য আত্মবিশ্বাস ভীষণ জরুরি, যে কোনো কিছু শেখার জন্য। আর আত্মবিশ্বাসটাকে ডেভেলপ করতে হলে তোমাকে আত্মবিশ্বাসের যে সাইকোলজি, আত্মবিশ্বাসের যে মনোবিজ্ঞান, সেটা তোমাকে বুঝতে হবে যে আমাদের মনের ভিতরে কেন আত্মবিশ্বাস তৈরি হয়, কেন আমাদের মনের ভিতর থেকে আত্মবিশ্বাস ভেঙে যায়, এটা তোমাদেরকে বুঝতে হবে। আমি গতকালকে তোমাদেরকে বোঝাচ্ছিলাম যে আত্মবিশ্বাস আর সহজ, সহজ অর্থ হচ্ছে মানবিক সহজতা, একটা শিশুর মতো সহজ হওয়া। একটা শিশু যখন কারো সাথে কথা বলে, কারো সামনে হাসে কিংবা কারো দিকে হাত বাড়ায় দেয়, তাই না? একটা শিশু যখন কারো দিকে হাত বাড়িয়ে দিচ্ছে, শিশুর ভিতরে সংকোচ কাজ করে? তাহলে কি বুঝতে পারছো? যার মধ্যে সহজতা আছে, তার ভেতরে সংকোচ কাজ করে না। কিন্তু সংকোচটা তৈরি হয় কোন জায়গায়? সংকোচটা তৈরি হয় যখন আমাদেরকে শেখানো হয়, এইভাবে কথা বলাটা হচ্ছে শুদ্ধ, এইভাবে কথা বলাটা হচ্ছে অশুদ্ধ। এইভাবে কথা বলাটা হচ্ছে শিক্ষিত মানুষের মতো কথা বলা, আর এইভাবে কথা বলাটা হচ্ছে মূর্খদের মতো কথা বলা। বুঝতে পেরেছো? তাহলে এই যে একটা বৈষম্য তৈরি করলাম, তাই না? বৈষম্য তৈরি করলাম। এই যে বৈষম্যটা তৈরি করা, এটা হচ্ছে উত্তম এবং অধম, ভালো এবং মন্দ, রাত এবং দিন। এই যে ২ টা দল তৈরি করা, তাই না? আমরা তো প্রতিনিয়তই ২ টা দল তৈরি করি, তৈরি করি না? যে সবাই তো মানুষ। কিন্তু আমরা দল তৈরি করি, এটা হচ্ছে মেয়ে মানুষ, এটা হচ্ছে ছেলে মানুষ। এই দল তৈরি করলে কি হয়? আমরা এটাকে প্রমাণ করতে পারি যে একটা দল আরেকটা দলের চাইতে শ্রেষ্ঠ। তাহলে বুঝতে পারতেছো যে আমরা যখনই কোনো দল তৈরি করি, দল কেন তৈরি করি? আমরা দল তৈরি করি একটা দল আরেকটা দলকে পায়ের নিচে পদদলিত করার জন্য। আমার কথা বুঝতে পারছো? যখনই দল তৈরি করা হয়, যে ছেলেদের একটা দল, মেয়েদের একটা দল। ছেলেরা হচ্ছে মেয়েদের চাইতে শ্রেষ্ঠ। দুজনই কিন্তু মানুষ। দুজনই কিন্তু মানুষ। কিন্তু দল তৈরি করার কারণ কি? এই দল তৈরি করতে পারলে তুমি একটা দল আরেকটা দলকে কি করতে পারে? পদদলিত করতে পারে। আজকে ক্যানাডাতে যে মুসলমান পরিবারের ৫ টা মানুষের উপরে যে আক্রমণ করা হয়েছে, ৪ জন মানুষ মরে গেছে। কেন? দল তৈরি করার কারণে। আমি ক্যানাডাতে থাকি। এটা হচ্ছে সাদাদের দেশ। মানে অধিকাংশ মানুষ যারা ক্ষমতায়, যাদের অর্থবিত্ত বেশি, তারা হচ্ছে সাদা এবং তারা হচ্ছে খ্রিস্টান। তো এইখানে মুসলমানরা হচ্ছে কি সংখ্যা লঘু, অর্থাৎ যাদের অবস্থান দুর্বল, তাদের উপরে কি করা হয়? অত্যাচার করা হয়। একটা ২০ বছর বয়সের ছেলে পুরো একটা পরিবারকে মেরে ফেলেছে। কেন? কারণ তাদেরকে অপরাধ ছিল, তাদের অপরাধ হচ্ছে তারা মুসলমান। দ্যাটস ইট। আবার ইন্ডিয়াতে কি হয়? মুসলমানদের উপর অত্যাচার করা হয়। বাংলাদেশে আমরা কি করি? আমরা অন্য যারা সংখ্যালঘু তাদের উপর অত্যাচার করি। তাহলে বুঝতে পারছো দল তৈরি করা আমরা কোত্থেকে করি? একেবারে ছোটবেলা থেকে আমরা দল তৈরি করি। বুঝতে পারছো? ছেলে, মেয়ে, শুদ্ধ বাংলা, অশুদ্ধ বাংলা, গ্রামের খ্যাত ছেলে-মেয়ে, গ্রামের খ্যাত লোকেরা, আর শহরের স্মার্ট মানুষেরা। বুঝতে পারছো? এই যে ২ টা দল আমরা তৈরি করি। যখন ওই ২ টা দল আমরা তৈরি করি, আমাদের মাথার মধ্যে যখন এই চেতনা কাজ করে যে আচ্ছা, তার মানে হচ্ছে কেউ শিক্ষিত, তার মানে বাকিরা হচ্ছে মূর্খ। তাই না? কেউ সুন্দর করে বাংলা বলে। কারণ তার বাংলাটা হচ্ছে বই পুস্তকে প্রাতিষ্ঠানিক যে বাংলা লেখা সেই বাংলা। তার মানে বাকিরা হচ্ছে মূর্খ। তারা হচ্ছে অশিক্ষিত। তাদের বাংলা হচ্ছে মূর্খ মানুষের বাংলা। বুঝতে পারছো? তাহলে দল তৈরি করাটা বুঝতে পারলে আমাদের মনের ভেতরে কেন আত্মবিশ্বাস থাকে না? আমাদের মনের ভিতরে সংকোচ তৈরি হয় কোন জায়গা থেকে? আমরা তো সবাই সহজ হয়ে জন্মাই। সহজে জন্মাই না? একটা শিশুর মধ্যে যে সহজতা, একটা শিশু কারো দিকে হাত বাড়িয়ে দিতে কোন রকম সংকোচ বোধ করে না। কিন্তু সেই শিশুটাকে যখন কিছুদিন পরে বোঝানো হবে, "এই তুমি কিন্তু গরিব মানুষ। তুমি হচ্ছে গরিবের ছেলে, তুমি একটা চাষার ছেলে, তুমি একটা জেলের মেয়ে।" যখন ওই শিশুটাকে এটা বোঝানো হবে, তখন কি করবে? ওই শিশুটা, তার ভেতরে সংকোচ তৈরি হবে। তখন সে আর কি করবে না? অন্যের দিকে হাত বাড়িয়ে দিতে, অন্যের সাথে বন্ধুত্ব করতে সাহস পাবে না।
আবার ওই শিশুটাকে তুমি দেখো যে ওর 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 ক্লাসে যে বন্ধুটা দামি জামা পরে, দামি ঘড়ি পরে, দামি পোশাক-আশাক পরে, তখন ওই শিশুটার মধ্যে আবার হীনমন্যতা তৈরি হয়, তাই না? সংকোচ তৈরি হয়। কেন? সে তো সহজই ছিল। সে সহজ ছিল না? তুমি যদি একটা শিশুকে খুব দামি জামা পরায় দাও, আরেকটা শিশুকে খুব মানে কম দামি জামা পরাও, তোমার কি মনে হয় যে একজন আরেকজনের ভিতরে ওই সংকোচটা থাকবে? থাকবে না তো। কিন্তু যখন সে বুঝতে আরম্ভ করে, তখন যদি তার মাথায় এটা ঢোকানো হয় যে, "এই তোমার জামাটা কিন্তু অনেক দামি। তুমি হচ্ছ বড়লোকের ছেলে। তুমি হচ্ছ চেয়ারম্যানের মেয়ে।" তাই না? তখন কি হবে? তখন এই বাচ্চাদের মধ্যে সংকোচ ঢুকবে। তার মানে বুঝতে পারতেছো? সহজতা যখন চলে যায়, সংকোচ তখন প্রবেশ করে। তাহলে সহজতা আর সংকোচ এই ২ টা কি আলাদা জিনিস না? যদি তুমি সহজ হতে পারো, তাহলে কি তোমার ভেতরে সংকোচ থাকবে? তাহলে আমরা বুঝে নিই আমাদের মধ্যে সংকোচ কোত্থেকে ঢোকে? আমাদের মধ্যে সংকোচটা কোত্থেকে ঢোকে? সংকোচ ঢোকার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে প্রতিযোগিতা। সংকোচ ঢোকার একটা কারণ হচ্ছে প্রতিযোগিতা। বুঝে নাও। কিরকম? ধরো তুমি আ স্কুলে যাচ্ছ, আমি তোমার ক্লাসের টিচার। আমার ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ধরো ১০০ জন কিংবা ৮০ জন। সেই ৮০ জনের মধ্যে একজন হচ্ছে ফার্স্ট গার্ল, একজন হচ্ছে ফার্স্ট। বাকিরা সবাই কি? তার চাইতে নিচে। খেয়াল করো কিন্তু। একজন হচ্ছে ফার্স্ট, বাকিরা সবাই হচ্ছে নিচে, তাই না? একজন হচ্ছে ক্লাসের ক্যাপ্টেন, বাকিরা সবাই হচ্ছে অক্যাপ্টেন, তাই না? তো এই যে তুমি ক্লাসের ফার্স্ট কিনা, তুমি ক্লাসের ক্যাপ্টেন কিনা, তুমি চেয়ারম্যানের মেয়ে কিনা, তুমি বড়লোকের ছেলে কিনা, এই যে তোমার মাথার মধ্যে এগুলো ঢোকানো হচ্ছে, এগুলা ঢুকলে তোমার মধ্যে সহজতা থাকবে? বাবারে আমার কথাগুলো যদি না বুঝতে পারো তাহলে কিন্তু আমাকে বলতে হবে। আর যদি বুঝতে পারো তাহলে কি আমাকে বলতে হবে যে ওই যে থাম্বস আপ দিয়ে, বুঝতে পারছো না? থাম্বস আপ দিয়ে। যে তোমার মধ্যে যদি সংকোচ ঢোকানো হয় তাহলে কি তোমার মধ্যে সহজতা থাকবে? তাহলে ক্লাসরুমে যখন তুমি যাচ্ছ, ক্লাসরুমে আমি কি করলাম? আমার ক্লাসে ফার্স্ট হয়েছে নাফি। এখন আমি মানে নাফির চাচা, আমি মানে কি বলে? আমি খুব অহংকারী। আমি তো চায়ের দোকানে বসে বলতেছি, "জানো আমার ভাইস্তা তো পরীক্ষায় ফার্স্ট হয়েছে। ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, হ্যাঁ? জিপিএ 5 পেয়েছে, হ্যাঁ?" সে কি অহংকার? আমি বলছি যে আমার বংশের মাঝে রক্তে বুঝি নাই। কে কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, হয়তো কেউ কিছু বলতে চাচ্ছিল। এনিওয়ে, তার মানে এই যে আমি কি করলাম? আমি নাফিকে নিয়ে কি করতেছি? খুব অহংকার করতেছি যে আমার বংশের ছেলেমেয়েরা এবং বিশেষ করে তোমরা এটা কখনো দেখেছো কিনা? যে এটা এত বড় একটা অসত্য কথা যে আরে যে এ তো অমুক মানুষের মানে মেয়ে, অমুকের ছেলে, অমুকের মেয়ে। বিশেষ করে আমরা যারা মাস্টার। এখন ধরো অয়নের বাবা হচ্ছে একটা কলেজের প্রিন্সিপাল। শিফানের বাবা হচ্ছে কি বলে? একটা কলেজের প্রফেসর, তাই না? আচ্ছা। এখন এরা ২ জনই তো তোমার মাস্টারের ছেলে, তাই না? তো যখন এরা তো ছোটবেলা থেকে বাড়ি থেকে শুধুমাত্র পড়াশোনার গল্পই শুনে আসছে, তাই না? অয়নের বাড়িতে যখন ও খেতে বসছে, তখন ওর বাবা বসে, বসে ওকে বলছে, "জানো এরকম একটা বই আছে, বইয়ের নাম 'মহাভারত'। সেখানে একটা ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টার নাম হচ্ছে কর্ণ।" ঠিক আছে? তো অয়নকে তো এই কথাগুলো খাবার টেবিলে বসে, বসে ওর বাবা বলছে। এই কথাগুলো অয়ন শুনছে, শুনছে না? এখন আমি যদি খাবার টেবিল বসে আমার ছেলের সাথে কি আলাপ করব? আমি আলাপ করব এই বই পুস্তকের জিনিস আলাপ করব। এই বইটা এই বিষয় নিয়ে লেখা হয়েছে, এই বইটা এই বিষয় নিয়ে লেখা হয়েছে। আমি যখন আমার ছেলের সাথে কথা বলব, তখন আমি প্রাতিষ্ঠানিক বাংলা ওর সাথে কথা বলব। আমি যখন আমার সন্তানের সাথে কথা বলব, ওর সাথে আমি ইংরেজিতে কথা বলব। তাহলে দেখো তো, এই যে আমার সন্তান হওয়ার কারণে সে বাড়ি থেকে বিভিন্ন বই পুস্তকের নাম শুনতে পারতেছে। তাই না? কোন বইয়ে কোন গল্প, কোন বইয়ের কোন বিষয়বস্তু, তাই না? কোন দেশে কি হচ্ছে? এই যে বিভিন্ন খোঁজ খবর এগুলো যে জানছে আমার সন্তান, এটা কি আমার সন্তানের মেধার জোরে? নাকি সে একটা
সুবিধার মধ্যে জন্ম হওয়ার কারণে। এটা সুবিধার মধ্যে জন্ম হওয়ার কারণে। এটা তার মেধা না। এটা তার মোটে একেবারেই মেধা না। আমার সন্তান কি করছে? হয়তো সে ইংরেজিতে কথা বলতেছে। কেন? তাকে আমি ইংরেজি মাধ্যমে পড়িয়েছি। তো ব্যাপারটা তো মেধার না, ব্যাপারটা হচ্ছে মাধ্যমের। তুমি পড়তেছো বাংলা মাধ্যমে, আমার সন্তান পড়তেছে ইংরেজি মাধ্যমে। এ কারণে আমার সন্তান ইংরেজিতে বলতে পারছে। আর তুমি ইংরেজি বলতে পারছো না। তো ব্যাপারটা কি তাহলে তাহলে বৈষম্যটা কোন জায়গায়? বৈষম্যটা হচ্ছে কিন্তু মাধ্যমের। কিন্তু ওই মাধ্যমের বৈষম্যটাকে আমরা কিভাবে আমরা এটাকে তুলে ধরি? এটা হচ্ছে মেধার বৈষম্য। যেহেতু মানে ফিরোজ স্যারের ছেলে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে, সে ভীষণ মেধাবী। আর আমিও তো এই কথাগুলো শুনে আমার ভীষণ ভাল লাগে। আরে বাপরে! আমার আমার মানে বাজারে আমি হাটের উপরে চা খেতে গেছি। আমার প্রতিবেশী আমাকে বলতেছে, "ভাই আপনার ছেলে যে কত সুন্দর করে ইংরেজি বলে, আমার তো পুরা বুক ফুলে গেল।" তাই না? তাহলে কি তুমি বুঝতে পারতেছো যে কিভাবে দল তৈরি হয়? আর যখন দল তৈরি হয় তখন কি মনের ভেতরে সংকোচ ঢোকে না? আর যখন মনের ভেতরে সংকোচ ঢোকে, তখন তোমার সহজতা আস্তে, আস্তে চলে যায় না? তাই তুমি যে তোমার তুমি জন্মেছো পরিপূর্ণ একটা সহজ মানুষ হিসাবে। একটা শিশু যখন জন্মায় তার ভেতরে কোনো সংকোচ থাকে না। তার মধ্যে কোনো ভয় থাকে না। সে যে কাউকে দেখেই হাসতে পারে। যে কারো দিকেই হেঁটে যেতে পারে। কিন্তু খুব শীঘ্রই আমরা সেই শিশুটাকে শেখাতে শুরু করি যে, "তুমি একটা মেয়ে, তুমি একটা জেলের মেয়ে, তুমি একটা চাষার ছেলে, তোমার বাবা পিএইচডি করে নাই। তোমার বাবা-মা বাড়িতে যেভাবে কথা বলে সেটা বই পুস্তকের ভাষা না। বাংলা ভাষাটা হচ্ছে তোমাদের মায়ের ভাষা।" তাহলে মনে আস্তে, আস্তে কি ঢুকতে আরম্ভ করে? সংকোচ ঢুকতে আরম্ভ করে, তাই না? তাহলে আমি আবারও চলে আসি। আমি কি বলেছি তোমাদের কাছে শেখাবো? যে আত্মবিশ্বাসী হওয়ার পিছনের যে সাইকোলজি, তার যে মনোবিজ্ঞানটা কোথায়? তাহলে তোমার মনের ভিতরে যখন সংকোচ ঢোকে তখন তোমার আত্মবিশ্বাস থাকে? সহজতা থাকে? সহজতা তো থাকে না। সহজতাটা থাকতেছে না, রাইট? আচ্ছা। তাহলে কোন ভাবে তোমার মনের মধ্যে সংকোচ ঢুকতেছে? একটা হচ্ছে প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা কিন্তু বিভিন্ন ধরনের হয়। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিযোগিতা। আমার ক্লাসে ঐশী ফার্স্ট হয়েছে। আমি যখন ক্লাসে কথা বলতে যাই, যেহেতু ঐশী ফার্স্ট হয়েছে আর আমি হচ্ছি মাস্টার, তাই না? তো আমি ঐশীকে ভীষণ পছন্দ করি। কেন? ঐশী ফার্স্ট হয়েছে। ঐশী পরীক্ষায় ৯৫ পেয়েছে, হ্যাঁ? আমি খুব খুশি। কিন্তু খালিদ পরীক্ষায় ৩৫ পেয়েছে। আমি খালিদের দিকে দেখলেই, "এই তুই ৩৫ পেয়েছিস। তুই মানুষ না। তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। তুই একটা গরু, তুই একটা গাধা।" তাহলে আমি যে ঐশীর সাথে খালিদের পার্থক্যটা করছি, সে পার্থক্যটা করার কারণে ২ টা জিনিস ঘটতেছে। ঐশীর ভেতরে ঢুকতেছে আত্ম অহংকার, superiority complex। ঐশীর ভিতরে কি ঢুকতেছে? যে আমি তো ক্লাসের ফার্স্ট। আমার চাইতে ভালো, আমার চাইতে মানে ভালো অবস্থানে আর কে আছে? এই ক্লাসে বাকি যে ৮০ জন ছাত্রের মধ্যে ৭৯ জনই হচ্ছে গাধা গরু, আর আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ। ঢোকে না? ফার্স্ট হলে এটাতে মাথার মধ্যে ঢোকে তো? ঐশী তুমি কিছু মনে করো না মা। আমি কিন্তু তোমারে বলতেছি না। আমি জাস্ট উদাহরণ দিয়ে বলতেছি। আমি তোমাকে মিন করতেছি না। আচ্ছা। তাহলে আমি কি করলাম? ঐশীর মনের ভেতরে ঢোকালাম কি? আত্ম অহংকার, আমিত্ব ঢোকালাম, তাই না? আর বাকি ছেলেমেয়েদের মনের মধ্যে কি ঢোকালাম? হীনমন্যতা। একই সাথে একজনের মনের ভিতরে কি? অহংকার, আর বাকিদের মনের মধ্যে হীনমন্যতা। তাহলে যার মনের মধ্যে অহংকার ঢুকলো, তার মনের মধ্যে কি আর তখন সহজতা থাকবে? যার মনের মধ্যে অহংকার ঢুকলো, তার মনে কিন্তু সহজতা থাকবে না। আর সহজতা থাকবে না বলেই মনে সংকোচ ঢুকবে। আর সংকোচ ঢুকলেই তখন যে ফার্স্ট হয়েছে, সে তখন করবে কি? প্রত্যেকটা জায়গা যেমন ধরো, তুমি পরীক্ষায় ফার্স্ট হয়েছো, এখন তুমি কোথাও গেলা। সারাক্ষণ তুমি এক ধরনের অস্থিরতার মধ্যে থাকো। কেন? কারণ ধরো তুমি কোনো একটা মিটিং এ গেছো, কোনো একটা মানে গ্রুপে কথা বলতেছো। এখন আমি জিজ্ঞেস করলাম, "এই সিনথিয়া বলো তো কি, সিনথিয়া হচ্ছে ক্লাসে ফার্স্ট গার্ল।"
সিনথিয়াকে আমি কি করলাম, একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম। সিনথিয়া যদি প্রশ্নের উত্তরটা না জানে, সিনথিয়া নিজেকে এইভাবে নিজেকে মানে নিজের কাছে ছোট হয়ে যাবে। সিনথিয়া বাড়িতে গিয়ে ভাববে, আমি ফার্স্ট গার্ল, অথচ এই প্রশ্নের উত্তরটা আমি জানি না। মানে সিনথিয়ার মাথা ব্যথা হচ্ছে পৃথিবীর সবকিছু সিনথিয়াকে জানতে হবে, সব সময় ওকে সঠিক উত্তর দিতে হবে, তাই না? তাহলে এই যে সারাক্ষণ সিনথিয়া যে এই যে আমিত্বের কারণে ওর কি সহজতাটা থাকলো? ও কি সারাক্ষণ অস্বস্তির মধ্যে আছে না? সারাক্ষণ একটা মানে মানসিক অস্থিরতার মধ্যে আছে না? সারাক্ষণ ভয়ে, ভয়ে, ওরে আল্লাহ! আমি যদি বাই এনি চান্স কোনো ভুল উত্তর দিয়ে ফেলি, তাহলে আমার কি হবে? তাহলে সিনথিয়াকে ফার্স্ট বানায়া আমি কি সিনথিয়ার উপকার করলাম? নাকি ওকে আমি পঙ্গু করে দিলাম? বুঝতে পারতেছো? যে সিনথিয়াকে ফার্স্ট করার কারণে সিনথিয়ার উপকার হয় নাই। সিনথিয়া তখন সারাক্ষণ এরকম মানে সহজ হতে পারতেছে না। সিনথিয়ার সহজ হতে পারতেছে না। সিনথিয়া ধরো আ মনে করো যে কিরণ হচ্ছে ক্লাসের একদম লাস্ট, একদম লাস্ট। ৮০ জনের মধ্যে সবচাইতে লাস্ট স্টুডেন্ট কিরণ। এখন সিনথিয়া করবে কি? ধরো সিনথিয়া আর কিরণ একই ক্লাসে পড়ে। সিনথিয়া কিরণের সাথে ভালো বন্ধু হতে পারবে না। কেন? তার মনের অহংকারের কারণে। কিরণও সিনথিয়ার ভালো বন্ধু হতে পারবে না, তার মনের হীনমন্যতার কারণে। বুঝতে পারছো? তাহলে যখন আমি প্রতিযোগিতা শেখাই, তখন কি তোমার মনে সহজতা থাকে? থাকে না। তোমার মনে কি ঢোকে? সংকোচ ঢোকে। যে ফার্স্ট তার মনেও সংকোচ ঢোকে, আর যে বাকি যারা সবাই তাদের সবার মনেও কি ঢোকে? সংকোচ ঢোকে। সংকোচ ঢুকলে কি হয়? দেখো, প্রতিযোগিতার কোনো শেষ নাই। এমন কোনো জায়গায় তুমি কখনো পৌঁছাতে পারবা না, যখন তোমার চাইতে বড় তুমি কোনো কিছু দেখবা না। তোমরা আস্তে, আস্তে তোমাদেরকে আমি শেখাবো যে অ্যাস্ট্রোফিজিক্স, মহাকাশ বিজ্ঞান, তাই না? আমাদের এই পৃথিবীটা হচ্ছে সৌরজগতের একটা গ্রহ, পৃথিবীটা। এই পৃথিবীটা এই মহাবিশ্বের তুলনায় একটা ধূলিকণার চাইতেও ছোট। যখন তুমি বুঝতে পারবা, যখন তুমি আস্তে, আস্তে জানতে পারবা যে পুরা পৃথিবীটাই, পুরা পৃথিবীটাই এই মহাবিশ্বের তুলনায় একটা ধূলিকণার চাইতেও ছোট। আর সেই পৃথিবীর মধ্যে আছে ৭.৫ বিলিয়ন মানুষ। আর সেই ৭.৫ বিলিয়ন মানুষের মধ্যে তুমি একজন। তাহলে বাবারে তোমার কিসের এত অহংকার? তুমি একটা স্কুলে ফার্স্ট হয়ে গেছো, বোর্ডে স্ট্যান্ড করে ফেলছো, ২ লাখ টাকা বেতনের চাকরি করো, তোমার গোল্ড মেডেল তুমি পায়ে গেছো। তোমার অহংকারে আর তুমি চোখ দিয়ে কিচ্ছু দেখতে পারতেছো না, ধরাকে সরা জ্ঞান করে বেড়াচ্ছ। তাহলে বুঝতে পারতেছো যে তুমি যখন কি করো, তুমি যখন প্রতিযোগিতায় নামো, তখন তোমার ভিতরে করে কি হয়? আমি কিন্তু মনের কথা বলতেছি যে মনের ভিতরে কেন সংকোচ ঢোকে। মনের ভিতরে কেন সংকোচ ঢোকে? সংকোচটা ঢোকে প্রতিযোগিতার কারণে। সংকোচটা ঢোকে তুলনা করার কারণে। তুমি কখনোই এমন কোনো জায়গায় পৌঁছাতে পারবা না যে তোমার চাইতে বড় কারো সাথে তোমার দেখা হবে না। মৃত্যুর আগ পর্যন্ত তুমি দেখবা যে কেউ না কেউ, কেউ না কেউ, কেউ না কেউ তোমার চাইতে বড়, তোমার চাইতে বড়, তোমার চাইতে ভালো। তাহলে তুমি যে কয়দিন বেঁচে আছো, এত অস্থিরতা নিয়ে বেঁচে থাকার কোনো প্রয়োজন আছে? এখন দেখো, আবারও আমি তোমাদেরকে আবারও বলতেছি, ২ টা শব্দ মনে রাখবা। সহজতা এবং সংকোচ। সহজের উল্টা হচ্ছে সংকোচ। তোমার ভেতরে যদি তুমি যদি সহজ হতে পারো, তোমার ভেতরে কোনো সংকোচ কাজ করবে না। আর তুমি সহজ হয়েই জন্মাইছো। তুমি পৃথিবীতে সহজ হয়েই জন্মাইছো। ঠিক আছে? কিন্তু সংকোচগুলা ঢুকতেছে মাথার মধ্যে কোন জায়গা দিয়ে সেটাই তোমাদেরকে দেখায়, দেখায় দিচ্ছি। ওকে? আচ্ছা। নাও লেটস সি, এই যে সহজতা যখন থাকে না তখন কি হয়? হোয়াট হ্যাপেন্স? তাহলে প্রতিযোগিতায় তোমার মনের ভিতরে সাহস থাকে না। আচ্ছা। আবার দেখো, প্রতিযোগিতায় আমরা কি করি? নিজেদেরকে ঘৃণা করতে শিখি। প্রতিযোগিতায় আমি আমাকে ঘৃণা করতে শিখি। কিরকম? আমি স্কুলে গেলাম। স্কুলে গিয়ে আমি কি করলাম? পড়াশোনা দেখতেছি। আমি আমার ঘরে আসলাম। আমি আমার আ বাবাকে দেখলাম।
প্রতিনিয়ত আমি যদি দেখি যে আচ্ছা ঠিক আছে, স্কুলে আমার চাইতে ভালো কেউ শিক্ষার্থী আছে। আমার প্রতিবেশীর বাড়ি আমার চাইতে ভালো। আমার বন্ধু আমার চাইতে তার নাক, আমার নাক হচ্ছে গিয়ে একরকম, তার নাক হচ্ছে আরেক রকম। হুম? আমার চোখ হচ্ছে একরকম, তার চোখ হচ্ছে আরেক রকম। আমি তোমাকে বলি, এই কথাটা মনে রাখো, প্লিজ মনে রাখো। তোমার চাইতে তোমার আর কোনো বড় শত্রু নাই। পৃথিবীতে তুমি তোমার চাইতে বড় শত্রু খুঁজে পাবা না। তুমি আয়নার সামনে দাঁড়ায়া তোমার কি পরিমাণে খুঁত বের করো বলো তো দেখি? তুমি যখন আয়নার সামনে দাঁড়াও, বিশেষ করে তোমাদের বয়সটাতে, আমি তোমাদের বয়সটা কিন্তু ভীষণ বুঝি। তোমাদের এই বয়সটা, তোমরা এখন ক্লাস 9-10 এ পড়ো। তোমাদের এখন হচ্ছে বয়ঃসন্ধিকাল। এখন তোমাদের মানসিকতা পরিবর্তন হচ্ছে, ব্রেন পরিবর্তন হচ্ছে, তোমাদের শরীর পরিবর্তন হচ্ছে। এই বয়সে আমাদের ভিতরে প্রচন্ড রকমের ইনসিকিউরিটি কাজ করে, অনিশ্চয়তা কাজ করে। ঠিক আছে? এখন ধরো আমি আমি তোমার বাবার বয়সী। আমি যদি এখন মানে কি বলে এই জামা গায়ে দেওয়া আমার জামা ইস্ত্রি করা থাকলো কি থাকলো না এটা আমি কেয়ার করি না। কিন্তু আমি যখন তোমার বয়সে ছিলাম তখন দেখতাম এই যে আমি চুল আঁচড়াইছি একটা চুল মনে হয় বাঁকা হয়ে আছে। ওই বাঁকা চুলটাকে সোজা করার জন্য আমি ২ ঘন্টা ধরে আমার চুল সোজা করতেছি। এটা কিন্তু তোমার দোষ না রে বাবা, এটা তোমার দোষ না। আমি তোমাকে বলতেছি যে মনের অবস্থাটাও তোমাকে বোঝাচ্ছি। আচ্ছা, একটা বাচ্চা যখন জন্মায় তার সে কি একটা চুল ২ ঘন্টা ধরে সোজা করে? সোজা করে না তো। বাচ্চারা যখন ছোট থাকে পায়খানা প্রস্রাব করে দিলেও তো ওরা মাইন্ড করে না। করে? তাই না? তো কথা হচ্ছে যে তোমার ভেতর এটা কোত্থেকে ঢুকলো? কারণ তুমি যখন কি করতেছো প্রতিযোগিতায়। তুমি দেখতেছো যে আরে বাপরে! আমাকে তো শাকিব খানের মতো সুন্দর হইতে হবে, হ্যাঁ? আমাকে তো কি বলে অ্যা আ বাংলাদেশের নায়িকাকে যে মৌসুমীর মতো সুন্দর হইতে হবে, শাবনূরের মতো সুন্দর হইতে হবে, হ্যাঁ? আর যদি বিদেশীর কথা বলো যে আমাকে ঐশ্বরিয়া রায়ের মতো সুন্দর হইতে হবে, তাই না? তাহলে এই যে যখন তুমি তুলনা করো, তাহলে সবচাইতে বেশি তুমি কাকে অপছন্দ করো? তুমি তোমার নিজেকে অপছন্দ করা শিখতেছো, শিখতেছো না? আর যে মানুষটা নিজে নিজেকে অপছন্দ করে, তার চাইতে দুর্ভাগা, তার চাইতে অসুখী, তার চাইতে অসহজ, সহজের উল্টা, অসহজ। ধরো কোনো একটা বাড়িতে আমি বেড়াতে গেছি, বেড়াতে গিয়ে দেখলাম যে আমি দেখলাম ধরো আ দেখতেছি যে আমি যে বাড়িতে বেড়াতে গেছি, সিনথিয়া সে বাড়িতে বেড়াতে গেছে। এখন আমি সিনথিয়ার চুলের দিকে তাকায় দেখি সিনথিয়ার চুল একেবারে মিচমিচে সব কালো আর আমার চুল সবগুলা পাকা। এখন আমি কি ভাবতেছি, ইস! আমার চুল কেন সিনথিয়ার মতো কালো না? আমি কি আমার প্রতি আসলে আমার প্রতি আমি সম্মান দেখাচ্ছি, শ্রদ্ধা দেখাচ্ছি? দেখাচ্ছি না তো। দেখাচ্ছি না। তাহলে তুমি তো অসহজ হয়ে যাবা। অসহজ হয়ে যাবে না? তুমি অসহজ হয়ে যাবা। ঠিক আছে? তারপরে হচ্ছে আমি জানি যে সাইমা খুব সুন্দর করে বাংলা কথা বলে। সুন্দর মানে কি? What does it mean? সাইমা হয়তো গ্রাম থেকে শহরে এসছে, কোনো একটা সাংস্কৃতিক সংগঠনে ঢুকেছে। এই যে যখন তাজিয়া তোমাদের সামনে বাংলা কথা বলে, আমি তাজিয়ার সাথে কথা বলার সময় আমি অবাক হয়ে গিয়েছিলাম যে, ও ইংরেজি মাধ্যমে লেখাপড়া করেছে। ইংরেজি মাধ্যমের ছেলেমেয়েরা সাধারণত সুন্দর করে বাংলা বলতে পারে না। ও খুব সুন্দর করে বাংলা বলে। বাংলা বলার কারণ হচ্ছে ওদের বাড়িতে ওদের বাবা-মা ওর বাবা-মা ভীষণ সচেতন। কি নিয়ে সচেতন? ওদের বাড়িতে বাংলাটাকে ঠিক করে বলতে হবে। তাজিয়ার বাবা যখন বেঁচে ছিলেন, তাজিয়ার বাবা ছিল খুব একটা সোশ্যাল মানুষ। অর্থাৎ তাজিয়ার বাবা ওনার এলাকাতে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করতেন। ওর বাবা সম্ভবত তোর বাবা একসময় মনে হয় মেয়র ছিল, তাই না? চেয়ারম্যান ছিলেন পিরোজপুরের। চেয়ারম্যান আচ্ছা। ওর বাবা এরকম হ্যাঁ, চেয়ারম্যান ছিল অর্থাৎ রাজনীতি করত, তাই না? তো ওর বাবা আবার এই কি বলে এই কোন একটা এই সেক্টরের মানে সাব সাব সেক্টর কমান্ডার ছিল। কমান্ডার। হ্যাঁ, সেক্টর 9 9 মুক্তিযুদ্ধের নম্বর সাব সেক্টর কমান্ডার ছিল। 9 নম্বর সেক্টর। তো এই যে তোমার সেক্টর কমান্ডার ছিল ওর বাবা, তারপরে হচ্ছে তোমার এই যে চেয়ারম্যান ছিল, যে কারণে ওদের বাড়িতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতো, তাই না? আবার কি বলে ওর বাবা রাজনীতি করতো একেবারে তোমার একেবারে উঁচু পর্যায়ের, অর্থাৎ ধরো শেখ হাসিনার বাবাকে পার্সোনালি চিনতো এভাবে। তো এই কারণে ওদের বাড়িতে যে লোকজন আসতো তারা সবাই কি? তারা সবাই হচ্ছে উচ্চশিক্ষিত, বড়লোক, সমাজের উঁচু তলার মানুষ, তাই না? তো এই কারণে সবাই প্রাতিষ্ঠানিক বাংলায় কথা বলে।
তো ঠিক এই কারণে তাজিয়াও যখন বাংলা কথা বলে প্রাতিষ্ঠানিক বাংলা কথা বলা শিখেছে। কিন্তু তাজিয়া কিন্তু ওদের গ্রামের ভাষায় কথা বলতে পারে না, এমন কিন্তু না যে ও বলতে চেষ্টা করে না, ও পারে না, ও পারে না। কিন্তু তোমার পক্ষে তুমি গ্রামের ভাষাটাও জানো, প্রাতিষ্ঠানিক ভাষাটা তুমি শিখে ফেলতে পারবে। বুঝতে পারছো? কিন্তু গ্রামের ভাষাটা কখনোই ভুলে যেও না, গ্রামের ভাষাটা কখনোই ভুলে যেও না। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে, হ্যাঁ, ইয়েস তাজিয়া। এই যে আমি বরিশালের মানে পিরোজপুর তো বরিশালের একটা অংশ। আমি যে বরিশাল্লা বলতে পারি না, এটা যে কি লজ্জা লাগে আমার। আমি ট্রাই করি কিন্তু ওই যে টানটা আসে না আমার। আমি চেষ্টা করি ওই যে মনো ডাইলে লবণ দেছো না দেবা, আমি কিন্তু এতটুকু জানি কিন্তু ওই টান আসে না। তো এটা খুবই লজ্জাদায়ক যে আমি মানে বরিশালের হয়ে পিরোজপুরের হয়ে আমি আমার দেশের মানে গ্রামের ভাষাটা বলতে পারি না। আমার কাছে খারাপ লাগে। কি বুঝতে পেরেছো? তো এই যে মানে তাজিয়া যখন বাংলা বলে, আবার কারণ কি দেখো, তাজিয়া কি করতো, ও যখন মানে এই ছোটবেলা থেকে, একেবারে ছোটবেলা থেকে 3-4 বছর বয়স থেকেও কি করে, নাচে, স্টেজে নাচে। অর্থাৎ অনেক মানে কত দেশে যে ও গেছে, তোমার কি ইন্টারন্যাশনালি বিভিন্ন কালচার অনুষ্ঠানে গেছে, তাই না? তো এরকম ইন্টারন্যাশনালি কালচার অনুষ্ঠানে গেলে এবং তাজিয়া যখন মানে তোমার যে সমস্ত মানুষের সাথে স্টেজে নেচেছে, তোমরা সবাই চিনবা যে, যাদেরকে ধরো তোমার বাবা মারাও চিনবে, মানে তোমার বাবা মারও সিনিয়র যারা, যেমন ধরো আম, একজন বাংলাদেশে একজন খুব মানে নাম করা মডেল, কি যেন, মৌ, আমি মৌয়ের পুরো নাম জানি না। তো মৌয়ের সাথেও নেচেছে। তো এই যে যারা মানে বড় বড় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাদের সাথেও নেচেছে। অমুক নায়িকার সাথে নেচেছে, ও টেলিভিশনে মানে কি বলে মানে হাজারটা অনুষ্ঠান করেছে। তাহলে এই যে এই কাজগুলো করার কারণে টেলিভিশনে গেছে, বিভিন্ন দেশে গেছে, আমেরিকায় গেছে, মানে মানে কি বলে যে ওর আপন বড় বোন আমেরিকায় থাকে, তো ওর জন্য তো বিদেশে যাওয়া, অন্য দেশে যাওয়া, মঞ্চে নাচা, এগুলা তো ওর নিজের কোয়ালিটি না। এগুলা এক্সপোজ হওয়ার কারণে ওগুলো শিখছে। যদি নব করতো, নবও পারতো, আমি করলে আমিও পারতাম। আমি নাচের কিছুই জানি না, আমি নাচের নও জানি না, কিন্তু আমি যদি ওর মতো নাচতাম, আমি নাচতে পারতাম। তার মানে বুঝতে পারতো, সেটা কিন্তু কারো মেধার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তার তার ট্রেনিংটা কি ছিল, তার ট্রেনিংটা কি ছিল। এখন আমার গ্রামে, এই যে আমার আমার পাশের বাড়ি হচ্ছে গিয়ে আমার ওই যে ভাইয়ের ছেলে জীবন, আমার গ্রামের পাশে যেই তোমার কৃষক একটা মেয়ে, ও যেরকম পেঁয়াজ লাগাতে পারে, ধান ই করতে পরিষ্কার মানে ধান শুকাতে পারে, ধান সিদ্ধ করতে, এগুলো কোনো কিছুও পারে না। তার মানে কি ওগুলো কাজ না? ওগুলো তো কাজ। কিন্তু আমরা কি করি, আমরা আমাদের সহজতাটা ভুলে যাই কেন? কারণ দল তৈরি করে ফেলি যে স্টেজে নাচা, টেলিভিশনে অনুষ্ঠান করা, কিংবা ইংরেজিতে কথা বলা, কিংবা প্রাতিষ্ঠানিক বাংলায় কথা বলা, এগুলো হচ্ছে শিক্ষিত, সভ্য, রুচিশীল মানুষের পরিচয়। কিন্তু খেতে পেঁয়াজ ওঠানো, ধান শুকানো, ধান সিদ্ধ করা, খড় শুকানো, এগুলা হচ্ছে অন্য দল। আবার কি বললাম দেখেছো, কি দল তৈরি করা, দল, হ্যাঁ, শিক্ষিত অশিক্ষিত। তাহলে তোমার মধ্যে কেন সহজতা থাকছে না? থাকছে না কারণ তুমি প্রতিযোগিতায় নেমে আছো। প্রতিযোগিতার কারণে তুমি তোমার নিজেকে ভালোবাসতে পারছো না, তুমি তোমার নিজেকে সম্মান করো না। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের 5,000টা ভুল বের করো, যে তোমার নাক এরকম, তোমার চোখ এরকম, তোমার চোখের ভুরু এরকম, তোমার চুল একটা ডান দিকে চলে গেছে, একটা বাম দিকে চলে গেছে। আমার এই কথাগুলো শুনতে হয়তো হাস্যকর মনে হবে, কিন্তু এটাই কিন্তু হয়। তোমার ভেতরের সংকোচ কোত্থেকে আসে? আমি যে কথাগুলো বললাম, সেই কথাগুলোকে যুক্তি দেখতে পাচ্ছ, নাকি আমি এগুলা জাস্ট নিজে মন মন গড়া কথা বলে যাচ্ছি? আমার কথা বুঝতে পারতেছো? যে তোমার ভেতরে কেন, ওয়াই, তোমার ভেতরে এগুলো কেন তৈরি হচ্ছে? তাহলে আমি যদি তোমার ভেতরে কি তৈরি করতে চাই, সহজতা তৈরি করতে চাই, শিশুর মতো, একটা শিশুর মতো সহজ করতে চাই, তাহলে তোমার যতটুকুই, তুমি এখন মাত্র ক্লাস 10-এ পড়ো, এই ক্লাস 10-এর মধ্যেই তোমার ভেতরে যতটুকু পয়জন ঢুকানো হয়েছে, দলের পয়জন, হ্যাঁ, শিক্ষিত অশিক্ষিত, হ্যাঁ, গ্রাম শহর, প্রাতিষ্ঠানিক বাংলা, গ্রামের বাংলা, তাই না, দামি কাপড় কম দামি কাপড়, হ্যাঁ, তারপরে হচ্ছে শিক্ষিত বাবা মা অশিক্ষিত বাবা মা, এই অলরেডি তোমার মাথার মধ্যে যা ঢোকানো হয়েছে, আমি সেটা পরিষ্কার করার চেষ্টা করছি। এবং এগুলো আমি কোত্থেকে শিখেছি? অনেক 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 বই পড়ে শিখেছি। কি বুঝতে পারছো? তো তুমি যদি এভাবে সহজ হও,
তাহলে কি তুমি কখনো প্রতিযোগিতা করবা? প্রতিযোগিতা করবা না। এখন তুমি আমাকে বলতে পারো যে, "তাহলে স্যার আমার আর পড়াশোনা করে লাভ কি? আমি তো ঘুমাইলেই পারি। আমার তো কোনো কাজ করার প্রয়োজন নাই।" তাই না? আমি কেন পরিশ্রম করব? এই যে আপনি আবার কাজ না করলে বকা দেন। যেটা শিখতে বললি সেটা না শিখলে বকা দেন, তাই না? বলতে পারো। তা আমার তো তাহলে মানে এগুলা করার কি প্রয়োজন? করার কি প্রয়োজন সেটা তোমাকে বলতেছি। একটা গাছ, খেয়াল করো কিন্তু। একটা গাছ, গাছের যখন মাত্র চারাটা হয়, বীজটা হয়, তাই না? একটা বটের চারা, ছোট্ট একটা বটের চারা, একেবারে মাত্র ২ টা পাতা যখন হয়, ওই ছোট্ট চারাটা যখন এত বড় হয় যে একটা ডালেই হয়তো ৫০ জন বসতে পারে। বসতে পারে না? আচ্ছা। সেই গাছটা কি করতেছে বলো তো? সেই গাছটা যখন চারা থেকে বড় হচ্ছে, তখন সে তার অবদান রাখছে এই পৃথিবীতে। পৃথিবীতে সে অবদান রাখতেছে। সেই গাছটা যদি অক্সিজেন না দিত, তাহলে তুমি বাঁচতে পারত না। আচ্ছা, এই যে গাছটা অক্সিজেন দিচ্ছে, তুমি কখনো রাস্তা দিয়ে যাওয়ার সময় ২ পাশ থেকে গাছরা তোমাকে চিৎকার করে বলে, "এই আমাকে হাততালি দাও, আমার প্রশংসা করো, আমাকে ভোট দাও।" তোমাকে বলে? তোমাকে বলে না। আমি এই কথাটা তোমাদেরকে হাজার বার বলব। এজন্য আজকে থেকে শুরু করতেছি। যে তোমরা গাছের মতো হওয়ার চেষ্টা করো। গাছ হচ্ছে ভীষণ, ভীষণ পরোপকারী। গাছ ভীষণ পরোপকারী। কিন্তু গাছ কখনো প্রশংসা চায় না। তুমি, আমি প্রতিযোগিতায় নামি, তাই না? কেন প্রতিযোগিতায় নামি? প্রশংসা চাই। ঠিক আছে? ধরো আ কি বলে? সাইমা আমার মেয়ে। সাইমা পরীক্ষায় ধরো জিপিএ 5 পেয়েছে, হ্যাঁ? আমি বাজারে পরে গিয়ে বলতেছি, "জানিস আমার মেয়ে তো জিপিএ 5 পাইছে। আরে আমার মেয়ে, আমার মানে আমার বংশ, আমার" বুঝতে পারতেছো? তা আসলে কি আমি মানে সাইমাকে নিয়ে অহংকার করতেছি নাকি আমি আমাকে নিয়ে অহংকার করতেছি যে আমার মেয়ে জিপিএ 5 পাইছে। মানে অহংকারটা কোথায় বুঝতে পারতেছো? অহংকারটা কোথায় বুঝতে পারতেছো? তো তুমি যে ভালো রেজাল্ট করার চেষ্টা করো, অন্যের চাইতে ভালো মার্কস পেয়ে খুব নিজেরে কি করো যে প্রশংসা, তাই না? তুমি বুঝতে পারতেছো যখন মানুষ তোমার প্রশংসা করে, তুমি খুব খুশি হয়ে গেছো। তোমার মনের ভেতরে যদি প্রশংসার খিদে তৈরি হয়, প্লিজ আমার এই কথাটা না বুঝলে আমাকে হাত উঁচু করে জিজ্ঞেস করবা। তোমার মনের ভেতরে যদি এরকম অবস্থা তৈরি হয় যে আমি প্রশংসা চাই, মানুষ আমার প্রশংসা করুক। তুমি সাথে, সাথে কি হয়ে যাবা? বন্দী হয়ে যাবা, বন্দী। অন্য মানুষের প্রশংসার বন্দী। তুমি এটা জেলখানার মধ্যে ঢুকে যাবা। তুমি সারাক্ষণ ডানে বামে তাকাবা যে, ইস! আমার প্রশংসা করল কিনা? নাবিন আমাকে প্রশংসা করল কিনা? শিফান আমাকে প্রশংসা করল কিনা? তাই না? তাহলে তুমি বুঝতে পারতেছো আমরা যখন প্রশংসা চাই কারো কাছ থেকে, আমরা নিজেরা নিজেদের জেলখানা তৈরি করি। আমরা যখন প্রশংসা খুঁজে বেড়াই, তো গাছ তো এত ভালো কাজ করে। গাছ কি প্রশংসা খোঁজে? গাছ কি তোমার কাছে হাততালি চায়? গাছ তোমার কাছে ভোট চায়? গাছ তোমার কাছে ভোট চায় না। কিন্তু গাছ কি করে? গাছ তার দায়িত্ব পালন করে। বুঝো কিন্তু আমি এখন একটা ইংরেজি শব্দ ব্যবহার করব। গাছ কি করে? তার দায়িত্ব পালন করে। এই যে তুমি পৃথিবীতে এসছো, তোমার একটা দায়িত্ব আছে না? তোমার একটা দায়িত্ব আছে। তুমি পৃথিবীতে আসছো, তোমার একটা দায়িত্ব আছে। পৃথিবীর প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা সত্তা, প্রত্যেকের একটা দায়িত্ব আছে। তোমরা এই শব্দটা শোনো নাই? আরে মানে আজকালকার ছেলেমেয়েদের রেসপনসিবিলিটি নাই। এই রেসপনসিবিলিটি শব্দটা শোনো নাই? রেসপনসিবিলিটির বাংলা অর্থ হচ্ছে দায়িত্ববোধ। তাই না? যে আমার সেন্স অফ রেসপনসিবিলিটি। দায়িত্ববোধটা হচ্ছে কি আমরা ইংরেজিতে কি বলি? যে সেন্স অফ রেসপনসিবিলিটি। এখন দেখো, রেসপনসিবিলিটির ভিতরে ২ টা ওয়ার্ড আছে। একটা হচ্ছে রেসপন্স, আরেকটা হচ্ছে এবিলিটি। রেসপন্স মানে কি? কোন কিছুতে সাড়া দেয়া। আমি ডাক দিলাম, "এই বুশরা।" বুশরা সাড়া দিল। "হ্যাঁ, বলেন স্যার।" এই যে
আমি ডাক দিলাম, ডাক দেওয়ার কারণে বুসরা উত্তর নিল, তাই না? তাহলে বুসরা আমার ডাকে উত্তর নিচ্ছে কেন? কারণ বুসরা কানে শুনতে পায়, চোখে দেখতে পায়, তাই না? এই তো। তো এই যে আমাদের চোখে দেখতে পাওয়া, কানে শুনতে পাওয়া, মনে অনুভূতি থাকা, এটা তো আমাদের কি? আমাদের সংবেদনশীলতা না? এটা তো আমাদের অনুভূতি, এগুলো তো আমাদের অনুভূতির ক্ষমতা, তাই না? তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ। হেঁটে তুমি কি দেখলা? যে আ দেখলা যে একটা একটা প্রাণী, ধরো একটা বেড়াল পানিতে পড়ে আছে। পানিতে পড়ে গেছে। তুমি চাইলেই বেড়ালটাকে পানিতে উঠাই দিতে পারো। আদারওয়াইজ বেড়ালটা মরে যাবে। এবং এই কথা তোমাদেরকে আগেও বলছি যে, আমি আমার সন্তানকে শেখাই যে প্রাণী, পশু-পাখিদেরকে ভালোবাসতে। বেড়াল, কুকুর এদেরকে ভালোবাসতে। এদেরকে খাওয়াতে, এদেরকে কেয়ার করতে। কারণ কি? কারণ বেড়াল, কুকুর এই পশু-পাখি খাওয়ালে ওরা কি টাকা দিবে তোমাকে? ভোট দিবে? ভোটও দিবে না, টাকা দিবে না, কিচ্ছু পাবা না ওদের কাছ থেকে। কিন্তু তোমার ভেতরে ওই সামর্থ্যটা তৈরি করা, তুমি আশেপাশে তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা যেটাই বলো, ঈশ্বর, ভগবান, দেব মানে খোদা তোমাকে কি দিয়েছে? চোখ দিয়েছে, কান দিয়েছে, মন দিয়েছে, অনুভব করার জন্য এগুলো দিয়েছে না তোমাকে? তা দিয়েছে কি? এটা এই সামর্থ্যটা তোমাকে মানে সৃষ্টিকর্তা দিয়েছেন, তাই না? এই যে তোমাকে যে সামর্থ্যটা দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু চোখ থাকতেও অন্ধ। আমরা চোখ থাকতেও অন্ধ। মন থাকতেও আমাদের মন অবশ। কিরকম? তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, দেখতেছো একটা ক্ষুধার্ত শিশু, আর তোমার হাতে কিছু খাবার আছে। তুমি করলা কি? ওই শিশুটাকে খাবারটা দিলা না। তার মানে কি? তোমার চোখ অন্ধ, তোমার মন অনুভূতি শূন্য, তাই না? আবার ধরো কিরকম? যে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, একটা বৃদ্ধা নারী বা একজন বৃদ্ধ মানুষকে দেখলা যে সে ক্ষুধার্ত বা তার সাহায্য প্রয়োজন, তাই না? আচ্ছা। এখন তুমি কি করবা? তাকে সাহায্য করবা। সাথে, সাথে ধরো মানে আমি এরকম আমি একটা গ্রামের মানুষ। আমি রাস্তায় দেখলাম যে এখন আমি বলতেছি, "এই খালিদ এদিকে, 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 এদিকে আয়। এই ক্যামেরাটা অন করতো, অন করতো। এই একটা সেলফি তোল। এই চাচা এদিকে আসেন, এদিকে আসেন। এই যে রুটিটা দিলাম। দেখেন এই যে হ্যাঁ।" তারপরে খালিদকে বললাম, "খালিদ এখন তুই Facebook এ একটা পোস্ট লেখ যে আমার মানে গুরু এখন কি করেছেন? আ মানে এই রাস্তায় একজন ক্ষুধার্ত মানুষকে দেখে একটা রুটি দিয়েছেন। হ্যাঁ? কাজেই আমার গুরুকে আপনি ভোট দেন।" আসলে কি আমি ওই মানুষটার প্রতি আমার সহানুভূতি আছে, নাকি আমি জাস্ট ভোট চাওয়ার জন্য এই কাজটা করতেছি? ভোট চাওয়ার জন্য। এখন যদি তোমার ভোট চাওয়ার জন্য। এখন যদি তোমাকে বলি যে আমরা আমাদের মনের ভেতরে আমরা যেভাবে বড় হচ্ছি, আমাদের মনের আমরা চোখ থাকতে আমরা অন্ধ। আমাদের মন অবশ। আমাদের ভিতরে কি নাই? দায়িত্ববোধ নাই কিন্তু। আমাদের মনের ভেতরে কি নাই? দায়িত্ববোধটা, দায়িত্ববোধ। যে রেসপন্স মানে কি? রেসপন্স মানে হচ্ছে কি? সাড়া দেয়া। রেসপন্স এবিলিটি মানে হচ্ছে সাড়া দেয়ার সামর্থ্য। সাড়া দেয়ার সামর্থ্যকে আমরা কি বলবো? এটাকে আমরা বলি রেসপন্সিবিলিটি, তাই না? তো তুমি পৃথিবীতে আসছো, তোমার রেসপন্সিবিলিটি আছে না? আমাকে দেখাও তো মানুষ ছাড়া পৃথিবীতে এমন একটা জীব বা প্রাণী বা একটা সত্তা দেখাও যে তার দায়িত্ব পালন করতেছে না। গাছ তার দায়িত্ব পালন করতেছে না? মৌমাছি তার দায়িত্ব পালন করতেছে না? যদি মৌমাছি যদি শুধুমাত্র কি করতো? মানে পরাগায়নটা না করতো, তাহলে না খেয়ে মরতা তুমি। গাছ যদি তোমাকে অক্সিজেন না দিত, তুমি ঠাস করে পড়ে মরে যেতা। নদী যদি না বইতো, তাহলে তুমি কি বাঁচতে পারতা? তাহলে এই যে নদী, গাছ, পালা, পশু, পাখি প্রতিনিয়ত তোমার প্রতি দায়িত্ব পালন করে যাচ্ছে। তোমার কাছ থেকে ভোট চাচ্ছে? তোমার কাছ থেকে টাকা চাচ্ছে? তোমার কাছ থেকে কিছু চাচ্ছে? চাচ্ছে না। আরেকটা কথা হচ্ছে, একটা গাছ ছোট থেকে বড় হয়। সে কি ফার্স্ট হওয়ার চেষ্টা করে? সে কারো সাথে কম্পিটিশন করে? সে কি গোল্ডেন এ পায়? একটা গাছের কি এরকম ব্যাপার আছে? আমাদের গ্রামে যেমন আছে না যে আমি চৌধুরী বংশের ছেলে, হ্যাঁ? আমি হচ্ছি মানে কি যেন খান বংশের মেয়ে, তাই না? গাছ কোন বংশের? চৌধুরী বংশের? একটা গাছ কি হিন্দু? মুসলমান? কোনো বংশ হ্যাঁ, নাকি? বল আসলাম বল। প্রিয় মামা, হুম, যে বলছিলাম যে আমরা যদি আপনি বললেন না যে আমরা কাজ করি মানুষকে দেখানোর জন্য বা আপনাদেরকে খুশি করার জন্য, আমাদেরকে যাতে মানুষ ভালো বলে এই জন্য কাজ করি। হুম। তো আপনার মানে আমরা আপনাদেরকে ভালো বলাইতে চাই যে আমরা যেন ভালো, এটা যেন আপনারা বলেন।
তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে কম্পিটিশন আমাদের মাঝেও করি, বাইরেও করি, সবসময় করি। হুম তো বলতেছি যদি আমরা কম্পিটিশন না করি, আপনাদেরকে যদি মানে ভালো বলবেন যে গাছকে তো আর মানুষ বাহবা দেয় না, ভালো বলে না। হুম তো গাছ এটা চাও না, এক্সপেক্ট করেও না হুম মানুষের কাছ থেকে। হুম আমরা তো চাই, এবং মানে কিভাবে আমরা তো চাচ্ছিলাম যে আপনারা আহ, মাইকটা আনমিউট কর। আপনারা যাতে ভালো বলেন, সেই জন্য তো আমরা সবসময় কম্পিটিশনটা করি। ইয়েস ইয়েস কিন্তু মানে এটা বলতে চাচ্ছি যে যদি আপনারা যদি আমরা ভালো যদি না হতে চাই, মানে আপনারা যদি ভালো যদি না বলেন, তাহলে তো মানে এই কম্পিটিশনটা থাকবে না। আমরা তো মানে মনেও করবো না যে আমাদের কিছু ভালো কিছু করা উচিত। ও ইউ রাইট। এই যে ভালো কিছু কথা বললাম, আমি তো এই জায়গায় তো বললাম গাছ আর মানুষের পার্থক্যটা বললাম, তাই না? হুম একটা গাছ হচ্ছে সহজ, একটা গাছ ছোট থেকে বড় হয়, কম্পিটিশন করে না, তার ফার্স্ট হওয়া দরকার পড়ে না, কিন্তু গাছ তার দায়িত্ব পালন করে না। তোকে ভালো কাজ করতে হবে তোর দায়িত্বের কারণে। পৃথিবীতে তুই এসছিস, সৃষ্টিকর্তা তোকে কতগুলো সামর্থ্য দিয়েছে। তুই চোখে দেখিস, কানে শুনিস, চিন্তা করার মতো তোর ব্রেন আছে, কোনো কিছু অনুভব করার জন্য তোর মন আছে। তাহলে এই যে এত সামর্থ্য নিয়ে তুই পৃথিবীতে আসলি, তোর দায়িত্ব আছে না? তো তুই ভালো কাজ করবি তোর দায়িত্বের জন্য। তুই এই জন্য ভালো কাজ করবি না যে তুই হচ্ছিস মানে কারো কাছ থেকে প্রশংসা পাবি, কেউ তোকে ভোট দিবে, কেউ তোরে সুনাম করবে। নো। আমি যে জিনিসটা বলতেছি যে আমার আলোচনার বিষয়টা কি, আমার আলোচনার বিষয়টা হচ্ছে যে কিভাবে আমরা আত্মবিশ্বাসী হতে পারি। আমি তোমাদেরকে বলতেছি আত্মবিশ্বাসী হওয়ার দরকার নাই, সহজ হও। আত্মবিশ্বাসী ধারণাটা হচ্ছে একটা ইনকমপ্লিট ধারণা। তুমি কখনোই কম্পিটিশনে এমন কখনো পৌঁছাতে পারবে না যে তোমার চাইতে বড় কেউ নাই। তুমি সারাক্ষণ এরকম কাউকে না কাউকে পাবাই, সারাক্ষণ কাউকে না কাউকে পাবাই। আর আমি যে তোমাকে যে কথাটা বলতেছি, এই কথাটা বাবা আমার বুঝতে অনেক দিন সময় লাগছে। আমি মানে আমি এই কথাটা তোমাদেরকে এই জন্যই বলতেছি, আমাকে যদি এই কথাগুলো কেউ বোঝাতো তোমার বয়সে, তাহলে আমি আমার জীবনের অনেক অনেক মানে বছর মানে আমি হীনমন্যতায় ভুগতাম না। আমি চাই না তুমি যেন হীনমন্যতায় ভোগো। আমি চাই না তুমি যেন অহংকার সাফার করো। হীনমন্যতায় ভুগলেও যেরকম মানুষের ভিতরে কি হয়, সহজতা থাকে না। আবার অহংকার থাকলে মানুষের কি হয় না, সহজতা থাকে না। সহজতা চলে গিয়ে কি ঢোকে মনে, সংকোচ ঢোকে। তাহলে যেটা বললাম যে তুমি কেন কিছু করবা, তোমার করার কারণ হচ্ছে তোমার দায়িত্ব, রেসপন্সিবিলিটি, ভালো কাজ করা, কিন্তু কারো বাহবা পাওয়ার জন্য না। আর তুমি যদি কারো বাহবা পাওয়ার জন্য মানে কাজ করো, আর একটা জিনিস শোনো, তুমি ভালো কাজ করবে আর তুমি গালি শুনবে না, এটা কি সত্য কথা? এটা কি সম্ভব? আমাকে তুমি দেখাইতে পারবা এটা সম্ভব যে না। মানে ইতিহাসে এমন কখনো কেউ ভালো কাজ করছে অথচ গালি শুনে নাই? আমি সাধারণত মানে আমাদের যারা মুসলমান ভাই বোনেরা আছে, যারা যারা মুসলমান না, তারা যখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো কিছু বলে, আমরা এমন ক্ষেপে যাই, ক্ষেপে গিয়ে তার আমি মেরেই ফেলবো, এরকম কিছু একটা করি, তাই না? তখন আমি বলি যে আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেঁচে ছিলেন, তাকে কি বলে ডাকা হয় নাই? তাকে কোন গালিটা দেয়া হয় নাই? তার ঘাড়ের উপরে নাড়ি ভুড়ি ফেলে দেওয়া হয় নাই? তাকে জাদুকর বলা হয় নাই? তাকে বলা হয় নাই যে সে একটা উইট? বলে নাই? সবকিছু তো বলছে। তো তখন কি রাসূল তাদের মারতে গেছে? তাদের পিটাইছে? অনিমা মাইকটা মিউট করো। কি বুঝতে পারতেছ আমি কি বললাম? am I making sense? যে তুমি ভালো কাজ করবা তোমার প্রয়োজনে। তোমার একটা গাছ যেরকম চারা থেকে বড় হয়, প্রতিনিয়ত অনেক দায়িত্ব পালন করে, তোমারও দায়িত্ব আছে। তোমার বাবা মা, ভাই বোন, প্রতিবেশী, তোমার আশেপাশে বন্ধু বান্ধব, তাদের কোনো দায়িত্ব আছে তোমার। ইউ হ্যাভ রেসপন্সিবিলিটি। যেমন আমি তোমাদেরকে এই ক্লাস আরম্ভ শুরুতে কি বলেছি যে কেউ কখনো কারোর সম্মান ক্ষুণ্ণ করলে সেটা একসেপ্ট করা হবে না। কেন? কারণ আমাদের সমাজে শেখানো হয় যে যে বড়লোক সে গরিবের উপর কি করতে পারে, অত্যাচার করতে পারে।
ছেলেরা মেয়েদের সাথে বেয়াদবি করতে পারে, বড়রা ছোটদের সাথে মানে কি করতে পারে, মানে অন্যায় আচরণ করতে পারে। এটা শেখানো হয়, আমরা শিখি। আমি সেটাকে তোমাকে কি করতেছি যে তোমার রেসপন্সিবিলিটি। ওকে, তাহলে আমি তোমাদেরকে যে মডেলটা শেখালাম, একটা হচ্ছে সহজতা আর একটা হচ্ছে সংকোচ। আমি আজকে যে কথাগুলা বললাম, এই কথাগুলা তোমরা, আমি এটা আপলোড করার পরে এই কথাগুলো তোমরা শুনবা এবং ইংরেজি ক্লাসে ঠিক এই বিষয়টাই নিয়ে তোমরা আলাপ করবা তোমাদের মতো করে, যা বুঝতে পারছো, হোয়াট এভার ইউ হ্যাভ আন্ডারস্টুড, হোয়াট এভার, বাংলা ইংরেজি মিলিয়ে তোমরা বিষয়টা নিয়ে আলাপ করবা। অলরাইট? তো এই পর্যন্ত আমি যা কিছু বুঝাইছি তোমরা যদি বুঝে থাকো তাহলে আমাকে একটা থামস আপ দেখাও। তাজিয়া, রিয়াকশন দেখাও। All right, so that is it, and I'm going to stop recording now.